অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কলেজ শেষ করে চলে যাচ্ছি এমন সময় একটা ছেলে আমাকে পেছন থেকে ডাক দেয়। আমি পিছনে তাকাতেই দেখি সেদিনের সেই ছেলেটা যে প্রথম আমার গায়ে হাত দিয়েছিল। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মায়ের মনে হয় তোর পেট ভরেনি। মানে? আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায়ে কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর এক সেকেন্ডও এখানে থাকতে পারবি না। কি রে, কিছু বলিস না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা ধরলাম। চিন্তা করলাম আর না থাকাই বেটার হবে। আইমান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল সেটার কি হবে? ধুর, যা হওয়ার হবে। আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যাই। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরও কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এভাবে কয়েকদিন চলে গেল। সানি আইমান বারবার কল দিয়ে কারণ জানতে চাইল। আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকে সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম কিভাবে কি করব। বিকালবেলা সানি আইমান আর আমি দিঘির পাড়ে গেলাম। দোস্ত, কেমনে কি করব একটু তো বল। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে। আমরা তিনজন ছাড়া আর কেউই যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলা রেস্টুরেন্টে করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসে করব। ফারিয়াকে বলে দিব আমার ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসের কোথায় করবি? আমাদের ক্লাসেই। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলব। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আইমান শোন। বল। এই স্টাইলে প্রপোজ করবি। একটা কাব্য মুখস্থ করতে বললাম। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। কি? কালকে কি শার্ট প্যান্ট পরবো নাকি কোট টাই? কালকে পাঞ্জাবি পরবি। তাহলে তোরাও পরিস। সেটা পরে দেখা যাবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নিই, কালকেই পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর তিনজনে মিলে অনেক কেনাকাটা করলাম। জন্মদিনের যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশি কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন আমি এর আগে কখনো পালন করিনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেলাম। গিয়ে আমরা দুজনে ক্লাসরুম সাজাতে শুরু করলাম। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব? কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নিবে, সাদিয়াকে ডাকার দরকার। আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিন্নির বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে, ভুলে গেছিস? ও শিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওকে নিয়ে আসার দরকার নেই, ওকে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জ্বলে যাবে। তাও ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে আমি আর সানি সব কিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। কি রে, এত কিছু কখন করলি? পরে শুনিস। এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ। যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না। আমাদের এখনো অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই, তুই আইমানকে একটা কল দে তো। ওয়েট দিতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আরে বেটা, এমনি বলিস কেন, শরম লাগে তো। তোর শরমের গুষ্টি কিলাই, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আসি, 2 মিনিট ওয়েট কর, আসছি।
তাড়াতাড়ি আয়। একটু পর আইমানও চলে আসলো। আমাদেরও সব কিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখেই শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এইরকম একটা সুন্দর পরিবেশে। কবিতাটা মুখস্থ করছিস? হুম, ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছি এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি যাওয়ার পর, কিরে তোর আবার কি হয়েছে? কেন আমার আবার কি হবে? নীল পাঞ্জাবে গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তো কারণটা কি আমরা জানতে পারি না? ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? আমি কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলাম। কিরে চোখ ধরেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি সাদিয়া চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি, আর পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই আমাদের পিছন পিছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসেও অনেকগুলো বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিলাম আর বললাম সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে। আমিও বললাম হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, বেচারা আইমান এক বুক মনে কষ্ট নিয়ে আমার দিকে তাকায়। মনে মনে বললাম শালা, সারা জীবন তোকে জড়িয়ে ধরবে। তারপর আমি বললাম যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে স্প্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিভালো, সবাই একসাথে উইশ করলাম। যখন সে কেক কাটবে তখনই কেকের ভিতর থেকে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরও বেশি অবাক হয়ে যায়। আমি আইমানকে ইশারা দিলাম এবার তার কাজ সেরে ফেলতে। আইমান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে আমি যে বাক্যটা শিখিয়ে দিয়েছিলাম সেটা বলতে লাগলো। দেখছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন। ধরবে কি আমায় হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমার এ মন একটিবারের জন্য। যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দিব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আইমান নিচের দিকে তাকিয়ে আছে। ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে সাদিয়ার গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমার দিকে তাকাতেই আমি ইশারায় অ্যাকসেপ্ট করতে বললাম। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো, সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আইমান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো। আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এসব কর্মকাণ্ড দেখেই রাগে লাল হয়ে গেল। আমার দিকে বড় বড় চোখ তুলে তাকাতে লাগলো। দেখে মনে হচ্ছে আমি তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছি। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল। তন্নিকে দেখে আমারও কেমন যেন একটা টেনশন চলে আসলো। আল্লাহই জানে আজকে আবার কি করে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেলাম। দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেটটা পার হয়ে বাইরে আসতেই একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, এই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুর বাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটাই থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি ওকে বিনা কারণে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদের ও অবস্থা নিচ্ছি, তার আগে এই হালারে একটু দেখে নি। তারপরেই এ কথা বলেই আমার কলার চেপে ধরে গাড়িতে তুলল। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভিতরে নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে
ইচ্ছে মতো পিটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করতেছে। কেন, ইপটিজিং করার সময় এ কথা মনে ছিল না? মানে? আছে আমার তুলসী পাতায়, এখন সব কিছু জেনেও না জানার ভান ধরতেছে। স্যার আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ কর, তুই জায়েদ সাহেবের মেয়ের সাথে ইপটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়েও হাত দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে, তার উপর জায়েদ সাহেবও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি, ও মিথ্যা বলেছে। আমরা কচি খোকায় কিছুই বুঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয় তোর ভিতর কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা, এই কনস্টেবলের হাত পা বেঁধে ইচ্ছা মতো পিটাও, ওর মুখ দিয়ে সত্যি কথা বের করে ছাড়বে। ওকে স্যার। তারপর দুইটা পুলিশ এসে আমাকে বেঁধে পিটাইতে শুরু করলো। এতবার বলছি আমি কিছু করিনি, তবুও কেউ আমার কথা শুনলো না। মায়ের খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছি না। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে চেয়েছিল যে আমি ইফটিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরের দিন সকালবেলা সানি আর আইমান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে আমাকে বের করলো। কিরে, তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওরে ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানিয়া রাইমান আমার সাথে আমার বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওরে ইফটিজিং করছি। আর সেদিন সকালে ও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওরে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। তো এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি, অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে নেব। আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে, ফারিয়া সাদিয়া কেমন আছে? আছে ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো এখন ছালা বলবি, এখন গব হয়ে গেছে। সব কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হবে না। এই ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকেলে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করতেছে। বিকালবেলা ওরা সবাই আসলো। ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিলাম। এরপর যে যার মতো চলে গেল। আম্মুর কথা মনে পড়ল। আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবে কিছুদিন চলে গেল। আমিও মোটামুটি সুস্থ, সব কিছুই করি, বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করলো। কি রে, তুই এখনো বেঁচে আছিস? কলেজ শালা, এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই। পুলিশকে এত সুন্দর করে সব বুঝিয়ে বললাম, তারপরেও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলেছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরও তুই কলেজে যাইতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করিস আবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে গেল। এই, তুই কোন জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এখন বখাটে কি করে। এই কথা বলে ঠাস করে একটা বসিয়ে দেয়। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। এ কথা বলেই বাইকে স্টার্ট দিয়ে টান দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপতেছে। একটু পর যা দেখলাম তাতেই আমার পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড় দিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়। বাম পায়ের 2টা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়।
তারপর ওরে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম, ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেন জানি খারাপ লাগতেছে। হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেই জন্য স্পিডে বাইক চালাইছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবতেছি, একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রোগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না। কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। ওকে, আমি দিব। আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর আমি আইমানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায় রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো? আরে না, আমি ঠিক আছি। তোরা 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আইমান আসলো। কিরে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল। এখন বল কি হয়েছে? বলার সময় নাই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। কাকে রক্ত দিতে হবে? পরে বলছি, আগে চল। এরপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনই রক্ত দিলাম। তন্নির রক্তের গ্রুপ এবি পজিটিভ, যার কারণে সহজে আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বসলাম। এবার বল রক্ত কার জন্য? তন্নির জন্য। মানে? পুরো ঘটনা ওদের সাথে শেয়ার করলাম। তুই ওকে বাঁচালি কেন? তোর মনে নাই ও তোর সাথে কি কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস সে কি জানে? না, আর জানার দরকারও নেই। তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটাও বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তো শার্ট কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়, যদি কিছু লাগে। এখান থেকে কেটে পড়। কেন? পিছনে দেখ। পিছনে তাকিয়ে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডসগুলো সবাই আসতেছে। আমরা যেই উঠে চলে যাব তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজাই লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালাম। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওকে মারার চেষ্টা করছিস। সানি রেগে কিছু একটা বলতে যাবে, এমন সময় আমি ইশারায় না করে দিলাম। তারপর লিজা মেয়েটা আবার বলে, তোকে না সেদিন পুলিশ এত মারলো, তারপরে তোর লজ্জা শরম নাই? একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টিমের কি হাল করি। চিল্লা চিল্লি শুনে একটা ডাক্তার ভিতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটাকে অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদেরকে নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, ওরাই আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে বেড বিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভাবছিলাম তন্নির বাবাকে গিয়ে বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে ওরাই বলবে, আমাদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15-20 দিন চলে গেল। আমি বিকালবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটাতাম, কিন্তু তন্নি তো সেই টিউশনিটাও বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। পিছনে তাকাতেই, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।